হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। বাসরাতে বউয়ের হাতে মোবাইল দেখে খুব অবাক হলাম। আমি রুমে ঢোকা মাত্র কার সাথে যেন কথা বলছে। আমাকে দেখা মাত্র ফোনটা কেটে দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। দেখেন, আমার কিছু কথা আছে, আমি আপনাকে মেনে নিতে পারবো না, কারণ আমার বিয়ে পেছে। বাবার দিকে তাকিয়ে শুধুমাত্র আপনাকে বিয়ে করেছি। আমি বাসরাতে নিজের বিয়ে করা বউয়ের মুখে এমন কথা শুনবো কখনোই ভাবতে পারিনি। ও হ্যাঁ, আপনারা নিশ্চয়ই কিছু বুঝছেন না। আমি আরিয়ান আরমান, এখনো পড়াশোনা করি, মাত্র কলেজে পড়ি। আপনারা নিশ্চয়ই ভাবছেন এত অল্প বয়সে আবার কিসের বিয়ে। সো গল্প পড়লে বুঝতে পারবেন। গল্পতে ফেরা যাক। রাস্তা দিয়ে হাঁটতেছি, কলেজ থেকে আসতেছি, হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো। আমি পকেট থেকে ফোনটা হাতে নিয়ে দেখি আম্মু ফোন করছে। আমি ফোন রিসিভ করার পর, হ্যালো আম্মু। কিরে, কই তুই? তাড়াতাড়ি বাসায় আয়। কেন আম্মু, কি হয়েছে? কোনো সমস্যা হয়নি তো? তোকে বাসায় আসতে বললাম, বাসায় আয়। আমি হাঁটতে ভাবতেছি কি হলো, আজকে আম্মু আমাকে ইমার্জেন্সি বাসায় যেতে কেন বলছে। দূর, মাথায় কিছু ঢুকছে না। বাসায় গেলে জানতে পারবো। এরপর বাসার সামনে এসে কলিং বেল চাপ দিলাম, সাথে সাথে দরজা খুলে গেল। এরপর তাকিয়ে দেখি আম্মু, আব্বু, ভাই সবাই নতুন জামা পরে বসে আছে। আমি ভিতরে ঢুকে, আম্মু কি হয়েছে, তোমরা কোথায় যাচ্ছ? যা তাড়াতাড়ি উপরে গিয়ে রেডি হয়ে নে, আজকে তোর সুমনা আন্টির মেয়ের বিয়ে, তো তাই যেতে হবে, সময় হয়ে গেছে। আমি আর কিছু না বলে উপরে চলে আসলাম। ও, আপনারা ভাবছেন সুমনা কি আবার? সুমনা হলো আম্মুর বান্ধবী, ওনার মেয়ের মনে হয় আজকে বিয়ে। যাই হোক, আমি ওয়াশরুমে ঢুকে রেডি হয়ে নিলাম। আরমান, কই তুই? তাড়াতাড়ি আয় নিচে। আম্মু আসতেছি। এরপর তাড়াতাড়ি নিচে নেমে গেলাম। তারপর সবাই মিলে গাড়িতে গিয়ে বসলাম। আম্মু আব্বু পিছনে, আমি আর ভাই সামনে। আমি গাড়ি ড্রাইভ করছি। এভাবে 20 মিনিট পর সুমনা আন্টিদের বাসার সামনে এসে পৌঁছে গেলাম। তাকিয়ে দেখি, বাহ, ভালো তো আয়োজন করা হয়েছে। এরপর আমরা ভিতরে গিয়ে দেখি যে আন্টি দাঁড়িয়ে আছে। আম্মুকে দেখা মাত্র জড়িয়ে ধরলো। এরপর সবাই আঙ্কেল আন্টিদের সাথে পরিচিত হয়ে নিলাম। চারিদিকে কত মানুষ, কতদিন পর বিয়ে খাচ্ছি। আহা, খুব ভালো লাগছে। এখন একজন আমার সাথে পার্টনার থাকলে ভালো হতো। আপনারা আবার খারাপ মনে করবেন না, আমি কোনো মেয়ের সাথে মিশি না, এমনি এমনি বলি। হঠাৎ এত হইচই কেন? এই যে ভাই, এখানে এত হইচই কেন? আরে বর একটা মেয়ের সাথে পালিয়ে গেছে। আমি তো বেশ অবাক হলাম। শালার বিয়ে খেতে আসলাম অনেকদিন পর, মনে হয় এটাও কপালে নাই। ধুর। আমি দূর থেকে তাকিয়ে দেখি আন্টি আম্মুর কাছে সে কি যেন বলছে কান্না করতে করতে। এরপর আম্মু আমাকে কেন ডাকছে। আরমান, এদিকে এসো। জি আম্মু। তোমাকে একটা কথা বলার ছিল, কি করে যে বলি। তোমার কি কাউকে পছন্দ আছে? আমি আম্মুর এমন কথায় বেশ অবাক হলাম। না তো আম্মু, এমন কেউ নাই, বাট কেন? এরপর আম্মু যেটা বলল আমার চোখ তো। এরপর আম্মু যেটা বলল, বাবা, তুই সুমনার মেয়েকে বিয়ে করে নে, তোর তো কাউকে পছন্দ নেই, খুব ভালো একটা মেয়ে। আম্মু কি বলছে সব? আমি বিয়ে করতে পারবো না। প্লিজ বাবা, না করিস না, মায়ের সম্মানটা অন্তত রাখ। সুমনার কথা ভেবে দেখ, এখন বিয়েটা না হলে ও সমাজের কাছে কি করে মুখ দেখাবে। বাবা, আর বাধা দিস না, তুই বিয়েটা করে নে। আর কিছু বললাম না, তেমন কাউকে পছন্দ নেই, তাই হ্যাঁ বলে দিলাম। যাই হোক, অবশেষে সুমনা আন্টির মেয়ের সাথে আমার বিয়েটা সম্পন্ন হলো। বিয়ের পরে আমি গাড়িতে গিয়ে বসলাম। মেয়েটা দেখলাম কান্না করছে, কিন্তু কেন কান্না করছে সেটা তো বুঝতেছি না। বন্ধুরা এবার বুঝতে পারছেন আসল ঘটনা? এখন বর্তমানে আসা যাক। আর কিছু বলার থাকলে বলেন। শোনেন, আমি এই বিয়েটা নিজের ইচ্ছায় করতে চাইনি, মা আমাকে এভাবে বলছে তাই না করতে পারি নাই। তাই তো এখন নিজের জীবন কুরবানি দিয়ে দিতে হয়েছে। ডিভোর্স কবে চান সেটা বলেন। আমার দিকে তাকিয়ে আছে, হয়তো এইটা আমার থেকে আশা করে নাই। সাধারণত কোনো মেয়ে বিয়ের পর এটা আশা করবে না, তারা চাইবে সুখের শান্তিতে সংসার করতে। হঠাৎ মেয়েটা বলে উঠলো, দেখেন, আমার বয়ফ্রেন্ড খুব ভালো, ও কিছুদিন সময় চাইছে। আমি আপনার কাছে সময় চাই, এর ভেতরে আপনি আমাকে ডিভোর্স দিলে আমি আমার বয়ফ্রেন্ডের কাছে চলে যাব। সরি, আমি পারবো না, আপনি যেতে হলে এখনই চলে যান। আরে, হঠাৎ করে বের হয়ে যেতে বললে আমি কোথায় যাব এখন?
সেটা তো আগে ভাবা উচিত ছিল। মাথায় কিছু কি নেই আপনার? বয়ফ্রেন্ডের নাম কি? রাকিব। ঠিক আছে, ডিভোর্স পেয়ে যাবেন, চিন্তা করবেন না। আমি কাল উকিলের কাছে যাব, আপনিও আমার সাথে যাবেন। শোনেন, বলছি কি, থাক, আর কিছু বলতে হবে না। এমনিতেই তো আমার জীবনটা শেষ, আর কিছু বাকি নেই। আমি তো আপনার নামটাও জানি না। আপনার নাম কি? রাইসা। ঠিক আছে, যান, শুয়ে পড়েন। আর শোনেন, এখানে আমার সাথে যা বলার বলছেন। আমার আম্মু আপনাকে খুব ভালো জানে, তাই আপনাকে বাড়ির বউ করে আনছে। সো আমি চাই সবার সাথে ভালো ব্যবহার করবেন। সেটা আপনি না বললে আমি করব ভালো ব্যবহার। বলছি কি, আপনি আমার পাশে শুতে পারেন, মাঝখানে একটা কোলবালিশ দিয়ে। দোয়া করে কিছু করা লাগবে না, ঘুমান আপনি। এই বলে আমি বারান্দায় চলে আসলাম। খুব কষ্ট হচ্ছে আমার। কত ভালোভাবে ছিলাম, কি দোষ করলাম আমি? সবার বিয়ের কত শখ থাকে, ভালো, সবার সাথে আনন্দ করবে, বাসরাতে বউয়ের সাথে গল্প করবে। আর আমার কপালটাই খারাপ, খুব কষ্ট হচ্ছে। আমি তো সিগারেটে জাতীয় সব খাই না, না হলে এখনই খাইতাম। এরকম কষ্ট আর কখনো হয় নাই। অনেক সময় দাঁড়িয়ে থাকার পর রুমে ঢুকলাম। রুমে ঢুকে দেখি যে রাইসা ঘুমায় গেছে। কত সুন্দর মায়াবী চেহারা। দূর, আমি কেন ভাবছি, ও তো আমার ভাগ্যেই নেই। সোফায় গিয়ে শুয়ে পড়লাম, আর কিছু মনে নেই। সকালে যখন ঘুম ভাঙলো তখন তাকিয়ে দেখি আমার গায়ে কাঁথা। কোথা থেকে আসলো? হঠাৎ রাতের কথা মনে পড়লো, হয়তো রাইসা দিছে। মেয়েটা এমনিতে হলেই মনের দিক থেকে খুব ভালো, ওর বা কি দোষ? হয়তো এটাই আমার নিয়তি। আমি উঠে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে রেডি হয়ে নিচে গিয়ে দেখি রাইসা সবার সাথে বসে বসে গল্প করছে। হ্যালো, গুড মর্নিং। এরপর সবাই বসলাম খেতে। খাওয়ার মাঝে আম্মু প্রশ্ন করে বসলো, আরমান, কোথায় বের হবে তুমি? জি আম্মু, ওই যে কলেজে এমার্জেন্সি একটা কাজ ছিল, তাই যেতে হবে। রাইসা আমার দিকে এক নজর তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। আর কি বলছো? সবেমাত্র বিয়ে হয়েছে, তোর আবার কিসের কাজ? এসব কাজ বাদ দে তো, এখন তুই বৌমার পাশে থাকবি সব সময়। আরে আব্বু, কি বলছো? এখন আমাকে যেতে হবেই, না হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আব্বু, ওনার যখন যেতে ইচ্ছে হয় তখন যেতে দিন, বাধা দিবেন না। কি রে, তোরা একে অপরকে এখনো আপনি করে বলছো কেন? আরমান। আহা, তুমিও না। ওদের নতুন নতুন বিয়ে হয়েছে, ঠিক হয়ে যাবে। আমি খাওয়া দাওয়ার পরে যখনই বের হতে যাব, দাঁড়ান তো একটু, আমার কাজ আছে, একটু আমাকে নিয়ে চলেন। বৌমা, তোমার আবার কিসের কাজ? আসলে আম্মু, আমি আগে তো আরেক কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম, তাই এখন কলেজটা বদলাতে হবে। আপনি একটু ওয়েট করেন। আমি নিচে দাঁড়িয়ে আছি। বেশ কিছুক্ষণ পর দেখলাম রায়সা উপর থেকে নামতেছে। ওকে দেখে আমি তো নতুন করে ক্রাশ খাইছি। ও এমনিতেই সুন্দর, হালকা মেকআপে আরো সৌন্দর্যের তুলনা বাড়িয়ে তুলছে অনেক। রায়সা আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল, খুব সুন্দর হাসিটা। হঠাৎ রায়সার কথায় আমি চমকে উঠলাম, ভাবনার জগৎ থেকে ফিরে আসলাম। আম্মু, আমি বের হচ্ছি তাহলে। আরমান রাইসাকে তোর সাথে রাখবি, একা ছাড়বি না। যাও মা, তাড়াতাড়ি ফিরে এসো। এরপর আম্মুর থেকে বিদায় নিয়ে বের হয়ে পড়লাম। বাসা থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছি। আপনি তো দেখছি ভালোই অভিনয় করেন। সরি, ঠিক বুঝলাম না। এই তো কত সুন্দর করে একটা মিথ্যা কথা বলে বের হয়ে গেলেন। মিথ্যা কথা না বললে তো আম্মু বের হতে দিত না। আচ্ছা, এখানে একটু দাঁড়ান তো, আমি সামনে থেকে বাইকটা বের করে আনি। এরপর বাইক বের করে রাইসার সামনে গিয়ে, এই যে ম্যাম, ওঠেন। এরপর রাইসার পিছনে বসে পড়লো। আমি বাইক চালাইতেছি। এই প্রথম কোনো মেয়ে লোক আমার বাইকের পিছনে বসে আছে, তাও আবার নিজের বিয়ে করা বউ। এখন জড়িয়ে ধরলে খুব ভালো হতো, হয়তো এই সৌভাগ্যটা আমার ভাগ্যে নেই। এসব ভাবতে ভাবতে উকিলের কাছে চলে আসলাম। দুজন বসে আছি দুটো চেয়ারে। এখন কি আপনারা দুজন ডিভোর্স চাইছেন নাকি? রায়সা আমার দিকে কেমন করে যেন তাকিয়েছে। আমার থেকেও তো ডিভোর্স চাই। ঠিক আছে, তাহলে আমি ওকে ডিভোর্স দিয়ে দিলে খুশি থাকলে সেটাই হবে। আমরা দুজন ডিভোর্স চাই। রায়সা কিছু একটা বলতে চেয়ে বলতে পারলো না। ঠিক আছে, এখানে একটা সাইন করে দেন দুজন। সাইন করে দিলাম, রায়সাও সাইন করে দিল। ঠিক আছে, আপনাদের মতামত পাইছি। সো 6 মাস পরে আসবেন, তখন কোর্ট ডিসাইড করবে আপনাদের ডিভোর্স হবে কিনা। রায়সা রাগ দেখিয়ে বাইরে চলে এলো। আমি কিছু বলছি না। এরপর ওকে নিয়ে বাড়িতে চলে আসছি। বাড়িতে আসার পর রুমে ঢোকা মাত্র, 6 মাস ইম্পসিবল, আপনার সাথে একসাথে এক ছাদের তলায় থাকা অসম্ভব। এরপর আমি যা করলাম তা হলো,
বের হয়ে যান, এখনই যান। আমার দিকে তাকিয়ে আছে রাইসা। এভাবে বললে আমি কোথায় যাব এখন? কেন? আপনার রাকিব বয়ফ্রেন্ড আছে না, ওর কাছে চলে যান। না মানে থাক, আপনাকে আর মানে করতে হবে না। যতদিন আছেন অত্যন্ত ভালোভাবে থাকুন। এই বলে আমি রাগ দেখিয়ে নিচে চলে আসলাম। খুব খারাপ লাগছে আমার। কপালটা যে এত খারাপ হবে আমি কখনোই ভাবতে পারি নাই। এভাবে আরো কয়েকদিন কেটে গেল। এই কয়েকদিনে প্রতি রাতে রাইসা না ঘুমিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতো। অনেকদিন পর আজ কলেজে যাচ্ছি। আমি নিচে বসে নাস্তা করছিলাম, হঠাৎ খাওয়ার মাঝে, এই যে কিছু বলবেন? আমাদের পাশে আব্বু আম্মু নেই, তাই আপনি করে বলছি। না মানে আমি না আগে যে কলেজে পড়তাম ওই কলেজটা অনেক দূরে, তাই বলছি কি আপনি যদি আমাকে কলেজে নিয়ে যেতেন আপনাদের। আমাকে কেন বলছেন? আপনার রাকিব বয়ফ্রেন্ড আছে, ওর কাছে গিয়ে বলেন। প্লিজ জাস্ট শুধু নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, রেডি হয়ে আসেন। আমি নিচে রাইসার জন্য ওয়েট করছি। এত সুন্দর একটা বউ, তা আবার নিজের ইচ্ছা মতো কিছু করতে পারছে না। থাক, ও যদি ওর বয়ফ্রেন্ডের সাথে খুশি থাকে তাহলে আমিও খুশি। হঠাৎ কারো কথায় ভাবনার জগৎ থেকে ফিরলাম। এই যে মিস্টার, আরে, আপনি এসে গেছেন বুঝি? কি এত ভাবছিলেন শুনি? সেটা আপনাকে না জানলেও চলবে। এরপর রাইসা আর কিছু বলে নাই। বাসা থেকে বাইরে হয়ে বাইক নিলাম। রাইসা বাইকের পিছনে বসে আছে। অনেকদিন পর কলেজে যাচ্ছি। আমার সাথে রাইসাকে আমার বন্ধুরা দেখলে কি বলবে, হঠাৎ করে এসব হলো, কাউকে জানানোর সময় পাইনি। খুব কনফিউজে আছি। যাই হোক, 10 মিনিট পর কলেজ গেটের সামনে এসে পৌঁছে গেলাম। রাইসা বাইক থেকে নেমে, শুনুন, কলেজ ছুটির পর আপনি আমার জন্য এখানে ওয়েট করিয়েন। ঠিক আছে, সাবধানে থাকবেন। এই বলে আমাদের আড্ডা দেওয়ার স্থানে বাইকটা পার্কিং করলাম। বাইক থেকে নেমে সবাইকে খুঁজতেছি, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। কেন? দূর শালারা, আজকে সবাই আবার কোথায় গেল? হঠাৎ চোখ গেল গেটের কাছে। শালারা ওখানে দাঁড়িয়ে আছে। আমাকে দেখা মাত্র তাড়াতাড়ি আমার কাছে এসে, কি রে মামা, তোর কোনো খবর নাই? সারাদিন কই থাকো? আজ অনেকদিন পর কলেজে আসলি, তোকে ছাড়া আমাদের আড্ডাই জমে না। শালারা একসাথে এত প্রশ্ন করলে কোনটার উত্তর দেবো? ঠিক আছে, একটা একটা করে বল। আছে, আসলে আমি একটা ভেজালে ছিলাম। আম্মু আব্বুর সাথে মামা বাড়িতে গিয়েছি বাড়িতে। তা তো বুঝলাম, কিন্তু মামা তোর সাথে বাইক করে আসছে মেয়েটা কে রে? আমি তো সাগরের কথা শুনে অবাক। কি বলে? তার মানে ওরা কি দেখে ফেলছে? ওর মেয়ের কথা বলছিস? আমি তো বাইকে একলা আসলাম। দেখ, মিথ্যা কথা একদম বলবি না। ওই শালা, মিথ্যা বলতে যাবো কেন রে? তাহলে এটা কি শুনি? এরপর সাগরই আমাকে যেটা দেখালো, আমার চোখ তো কপালে উঠে গেছে। এটা কি করে হতে পারে? ওরা তো সরাসরি ফটো তুলে ফেলেছে। তোরা সরাসরি ফটো তুলে ফেললি? না, এবার বলে ফেলো। তাদের মিথ্যা কথা কিন্তু একদম বলবে না, সত্যটা বলবে। আমি তো শালার চিপায় পড়লাম। এখন ওদের মিথ্যা বললে ওরা আরো বেশি করবে, তাই সত্যিটা বলে দেওয়াটা বেটার হবে। কি রে, চুপ করে আছিস কেন? তোরা যাকে আমার সাথে দেখলি সেটা হলো আমার বিয়ে করা বউ। হোয়াট? সবাই একসাথে বলে উঠলো। আমার দিকে তাকিয়েছে, এমন ভাবে তাকিয়েছে মনে হচ্ছে যে আমি কেন এলিয়েন। তুই আমাদের সাথে এটা করতে পারলি? দেখ বন্ধু, আমি নিজের ইচ্ছাই করি নাই। তাহলে কি তোকে কেউ জোর করছে নাকি? জোর করছে। কি হকে জোর করছে কে? এরপর সবাইকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত খুলে বললাম। আমার কথা শুনে তো ওরা হাসতে হাসতে শেষ। ওদের ডিভোর্সের কথা বললাম না, ওরা কষ্ট পাবে। কিরে, তোরা এইভাবে হাসস কেন? মামা, আমার বাসায় বিয়ের কথা বললে দুরানি শুরু করে দেবে, আর তোকে আন্টি জোর করে করাইতেছে। চুপ শালারা, একদম মজা করবি না। বন্ধু, মজা করছি না, যা কিন্তু বিয়ে তো খেতে পারে নাই, বাট এখন ট্রিট দে। শালারা মনে হয় আমার পকেট খালি করার ধান্দায় আছে। দেখ, এখন আমার পকেট খালি, আমার কাছে কোনো টাকা নেই। আরে মামা, এত টেনশন নিয়ে না, ক্যান্টিন আছে না, টাকা পরে দিলে হবে। এখন সবাই চল। আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ক্যান্টিনে ঢুকে অলরেডি খাওয়া শুরু করে দিল। দেখলেন কি সাংঘাতিক ব্যাপার? যাই হোক, বন্ধুদের পেয়ে অনেক মজা করলাম। এরপর ক্লাস করে বের হয়ে যখনই আমি বাইকে উঠতে যাব, আরমান, কি রে? এদিকে দেখতো। আমি তাকিয়ে দেখি যে আমার মাথায় আগুন জ্বলছে। আসলে রাইসা একটা ছেলের সাথে কথা বলছে, হয়তো ওইটাই ওর বয়ফ্রেন্ড। আমি আর কোনো কিছু না বলে বাইক চালু করলাম। থাকুক ওর মতো, ছেলেটা তো এমনিতেই খুব ভালো দেখা যাচ্ছে। রাইসাকে কিছু না বলে বন্ধুদের বিদায় জানিয়ে বাসায় চলে আসলাম। খুব খারাপ লাগছে, নিজের বউকে অন্য ছেলের সাথে দেখলে
সবার খারাপ লাগার কথা। এসব ভাবতে ভাবতে বাসার সামনে চলে আসলাম। এরপর বাইক থেকে নেমে দরজার সামনে গিয়ে কলিং বেল চাপ দিলাম। প্রথমবার খুললো না, তারপর আবার চাপ দিলাম। এরপর দরজা খুলে দিল। আমি সামনে তাকিয়ে দেখি আম্মু। কি রে আরমান, রাইসা কোথায়? এবার কি বলবো, ও তোর বয়ফ্রেন্ডের সাথে। আসলে আম্মু, রাইসা কলেজে কি যেন কাজ আছে, তাই আসতে পারে নাই, একটু পরে আসবে। তারপরও তুই মেয়েটাকে একা ছেড়ে দিয়ে চলে আসলি? দূর, ভালো লাগে না, বললাম তো চলে আসবে। একটু রাগ দেখিয়ে উপরে চলে আসলাম। ভালো লাগছে না, আম্মুকে কোনোভাবে এটা জানানো যাবে না, আম্মু জানতে পারলে খুব কষ্ট পাবে। আমি উপরে গিয়ে ছাদে চলে আসলাম। ছাদের কোণে বসে আছি, উপরের দিকে তাকিয়ে আছি। দুটো পাখি একটা গাছে বসে আছে, খুব সুন্দর লাগছে। মনে হয় ওরা প্রেম বিনিময় করছে। ইস, আমার যদি এমন হতো। দূর, আমি এ কি ভাবছি, এটা তো আমার কপালে নেই। আরো কিছু সময় বসে থাকার পর দেখলাম যে রায়শা তার বয়ফ্রেন্ডের বাইক থেকে নামতেছে, নেমে বাসায় ঢুকলো। খুব কষ্ট হচ্ছে, কিন্তু এত কষ্ট কেন হচ্ছে? আমি কি রায়শাকে ভালোবেসে ফেললাম নাকি? বসে বসে ভাবছি সব। হঠাৎ পিছন থেকে কি যেন ডাকলো। আমি তাকিয়ে দেখি যে রায়শা। আপনি কখন এলেন? আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়েছে। কি হলো? আপনাকে আমার জন্য ওয়েট করতে বলছি না, চলে আসলেন কেন? আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে ছিলেন, তাই আপনাদের মাঝে থাকা আমার উচিত হয় নাই, তাই চলে আসলাম। আমার আশা দিয়ে কি হবে, আপনার বয়ফ্রেন্ড তো আপনাকে ডোপ করে দিছে। আসলে আপনার থেকে আমার বয়ফ্রেন্ড কত ভালো, দেখছেন আমাকে কত ভালোবাসে। দেখলাম তো, আপনাকে খুব ভালোবাসে। আপনি কিছু বলছেন না যে? কি বলবো? আমার একটা কথা বলার ছিল। বলেন, কি কথা আপনার? বলছি কি, আগামীকাল আমার বান্ধবীর বিয়ে, সো সবাই আমার হাজবেন্ডকে নিয়ে যাচ্ছে, আর আমার বান্ধবী আপনাকে সাথে করে নিয়ে যেতে বলেছে। গিয়ে কি করব? আমি যেতে পারবো না, তার চেয়ে বরং তোমার বয়ফ্রেন্ড আছে, ওকে নিয়ে যাও। শোনেন, বর্তমানে আপনি আমার হাজবেন্ড, সো আপনাকে নিয়ে যাব, আর কাউকে না। আমি রাইসার দিকে তাকিয়েছি। আপনার কি মাথা ঠিক আছে? আমার মাথা একদম ঠিক আছে। আর শোনেন, আপনি আমার সাথে যাবেন, এটাই ফাইনাল। শাট আপ, আমি আপনার সাথে যেতে বাধ্য নই। ঠিক আছে, কি করে আপনাকে নিয়ে যেতে হয় আমার জানা আছে। তার পিছনে আমিও নিচে নেমে রুমে ঢুকলাম। রাতে খাওয়ার সময় আমি নিচে খাওয়ার টেবিলে বসে আছি। আম্মু, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা মা, বলো। আসলে কালকে আমার বান্ধবীর বিয়ে, সো আমাকে আর আপনার ছেলেকে যেতে বলেছে, আপনার ছেলে যাবে না বলছে। আমি তো ওই মেয়েটার উপর খুব রাগ উঠতেছে, শেষমেশ আম্মুর কাছে বলে দিল। কি রে আরমান, তোর সমস্যা কি? আসলে আম্মু আমাকে চুপ করিয়ে। চুপ, কোনো কথা নেই, কাল রাইসার সাথে যাবি। আমি আর কিছু বললাম না। আসলে আম্মুকে আমি খুব ভয় পাই, কখন কি করে বসে বলা যায় না। খাওয়ার পর রুমে এসে বসে বসে বিছানায় গেম খেলছি। হঠাৎ কে যেন রুমে ঢুকলো, তাকিয়ে দেখি যে রাইসা। এই যে মিস্টার, কেমন দিলাম? কিছু না বলে উপর দিকে ফিরে শুয়ে পড়লাম। কখন যে ঘুম আসলো আমি নিজেও জানি না। পরের দিন রাইসার সাথে অনুষ্ঠানে যাওয়ার সময় হয়ে গেছে। আমি আর রাইসা গাড়িতে বসে আছি। 20 মিনিট পর যথাসময়ে রাইসার বান্ধবীদের বাসায় পৌঁছে গেলাম। আমি গাড়ি থেকে নেমে, এই যে আপনার হাতটা এইদিকে দেন। কেন? আমার হাত দিয়ে কি করবেন? আপনাকে হাত দিতে বলছি, দেন। রাইসা এমন ভাবে চোখ গরম করছে, আমি ভয়ে আমার হাত এগিয়ে দিলাম। ইমা, রাইসা ওর হাত আমার হাত দিয়ে জড়িয়ে ধরে ভেতরে ঢুকছে। আমি তো রাইসার এসব ব্যবহার হাবলার মতো তাকিয়েছি। কি করছেন আপনি? একদম চুপ থাকেন, দেখছেন না সবাই কিরকম করে তাদের হাজবেন্ডের হাত জড়িয়ে হাঁটছে। আর কিছু বললাম না। ভেতরে ঢুকে দেখি অনেক মানুষ। হঠাৎ একটা মেয়ে বিয়ের সাজ রাইসাকে এসে জড়িয়ে ধরলো, হয়তো এটাই রাইসার বান্ধবী। আমি চারদিকে ঘুরে ঘুরে দেখছি, খুব ভালো ইভেন্ট করছে। হঠাৎ চোখ গেল, এমা এ এখানে কি করে আসলো? হঠাৎ চোখ গেল, এমা এ এখানে কি করছে? আমি তো পুরো অবাক। ও মনে হয় আমাকে দেখতে পাইছে, তাই আমার দিকে আসছে। আরমান, তুমি? নীলা, তুমি এখানে কি করে? আমি তো আমার চাচাতো বোনের বিয়েতে আসলাম, তুমি এখানে কেন? আসলে আমি একজনের সাথে এসেছি। মানে কার সাথে এসেছো? আপনারা ভাবছেন এই নীলাটা আবার কে? নীলা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। ও চট্টগ্রামে গিয়েছিল ওর বাবার জন্য, তাই আসতে পারে নাই। এখন অনেকদিন পর দেখা হলো, অনেক পরিবর্তন হয়ে গেছে। হঠাৎ এই যে কে আপনি, আরমানের সাথে কেন? তার আগে বলেন আপনি কে?
আরমান, এই মেয়েটাকে? আসলে রাইসা আমাকে থামিয়ে দিয়ে আমি ওর বিয়ে করা বউ। What? আর কিছু জানতে চাইলে বলেন। এই যে আমাকে রেখে অন্য মেয়ের সাথে এইসব কি? চলো আজকে তোমার কি অবস্থা করে দেখো। আমি তো হাবলার মতো তাকিয়েছি। নীলা মনে হয় এটা আশা করে নাই। ওর চোখ পানি টলমল করছে। আমার বা কিছু করার নেই, কিন্তু আমি বেশ অবাক হলাম রাইসার এসব ধরনের ব্যবহারে। কি করতে চাইছে রাইসা? চলো তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দেই। রাইসা আমার হাত ধরে টানতে টানতে ওর বান্ধবীদের কাছে নিয়ে গেল। হ্যালো গাইস। রাইসার কথা শুনে সবাই পিছন ফিরে তাকালো। সো কিউট বয়। শাট আপ, সবাই চুপ করো। রাইসা, এই ছেলেটা কে রে? দেখতে খুব সুন্দর। আমার সাথে পরিচয় করিয়ে দেন না, আমি তো ভালোবেসে ফেলেছি ওকে দেখে। চুপ কর তোরা, জানোস ওকে? জানতে হবে না, আমার শুধু ওকে চাই। আমি তো ওদের নাটক দেখছিলাম। তোর সাহস কি করে হলো আমার বরের দিকে হাত বাড়ানোর? এটা তোর বর? এটা তোদের দুলাভাই, সম্মান দিয়ে কথা বলবি। এরপর ওদের মধ্যে আরো কিছু কথা হলো। বিয়ে সম্পন্ন হওয়ার পর বাসায় চলে আসলাম। বারবার আমার একটা কথাই মনে হচ্ছে, রাইসা আমার সাথে নর্মাল বিহেভ কেন করছে? এটাই তো মাথায় ঢুকছে না। যাই হোক, খুব ভালো লাগছে। অন্তত সবার সাথে আমি যে ওর বর সেটা তো স্বীকার করছে, এটাই অনেক। এই যে কি বসে আছেন কেন? ঘুমাবেন না? আপনি ঘুমান। চুপ, অনেক রাত হয়েছে, তাড়াতাড়ি শুয়ে পড়েন দেখি। ওর রাগী চেহারা দেখে কিছু না বলে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। কখন যে ঘুম আসলো বুঝতে পারি নাই। সকালে ঘুম থেকে উঠে খুব অবাক হলাম, কারণ রাইসা আমাকে জড়িয়ে ধরে ঘুমায় আছে, আর কোলবালিশটা দেখছি নিচে পড়ে আছে। ওর ঠোঁটগুলো খুব সুন্দর। ইচ্ছা হচ্ছে একটা চুমু দেই, কিন্তু ভয় হচ্ছে ও যদি জেগে যায়। কিন্তু লোভ সামলাতে পারছি না। যা হবার হবে। আমি আমার মুখটা রাইসার মুখের সামনে নিয়ে আসলাম। যখনই ওর ঠোঁটে চুমু দিতে যাব, রাইসা যে এমন করবে আমি ভাবতেও পারি নাই। সরি, আমি ঠিক বুঝতে পারি নাই। না ঠিক আছে, এটা আমার প্রাপ্য ছিল, তাই পেলাম। আমি রাগ দেখিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে গেলাম। রাইসা পিছন থেকে ডাকছিল, শুনি নাই। এই ফার্স্ট কোনো মেয়ে আমার গায়ে হাত তুললো, তাও নিজে বিয়ে করা বউ। খুব কষ্ট হচ্ছে। না, আমি কি ভাবছি সব? ও তো আমাকে ভালোবাসে না, ওর বিয়ে পাশে। আমি গোসল করে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি রাইসা দাঁড়িয়ে আছে। সরি। কিছু বলছি না। কি হলো, কিছু বলছেন না যে? কি বলবো? বললাম তো সরি, আমি তো ইচ্ছে করে মারি নাই। কথা না বলে রেডি হয়ে নিচে নেমে গেলাম। এভাবে আরো কয়েক মাস চলে গেল। রাইসা এখন আমার সাথে নর্মাল বিহেভ করে। ওর বিএফের সাথে তেমন কথা বলে না, আমার সাথে থাকতে চায় সব সময়। আমি তেমন কথা বলি না ওর সাথে। কালকে এক জায়গায় ভাবছি রাইসাকে ঘুরতে নিয়ে যাব। ও অনেক দিন ধরে বলছে যে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য, আমি নিয়ে যাই না। আমি উপরে গিয়ে দেখি রাইসা রুমে নেই। গেল কোথায়? তারপর ছাদে গিয়ে দেখি এক কোণে রাইসা দাঁড়িয়ে আছে। আমি কিছু বলার আগেই রাইসা পেছন ফিরে আমাকে খুঁজছো তাই না? ও হ্যাঁ, রাইসা আর আমি এখন থেকে একে অপরকে তুমি করে বলি। তোমাকে কেন খুঁজতে যাব? এই মিথ্যা কথা একদম বলবে না বলে দিলাম। না মানে হয়েছে মিস্টার, আমি বুঝছি আমাকে খুঁজতেছো। খুঁজছিলাম। আসলে একটা কথা বলার ছিল। কি? না মানে বলছিলাম কি, তোমাকে কালকে ঘুরতে নিয়ে যাব। কি সত্য? এই বলে আমাকে জড়িয়ে ধরলো। আমি তো ওর এসব কাণ্ড দেখে হাবলার মতো দাঁড়িয়েছি। রাইসা হঠাৎ কি বুঝে ছেড়ে দিল। সরি, আসলে আমি খুশিতে জড়িয়ে ধরলাম, বুঝতে পারি নাই। হ্যাঁ, ঠিক আছে। আসো নিচে, সবাই ওয়েট করছে মনে হয় খাওয়ার জন্য। এরপর রাইসাকে নিয়ে সোজা ছাদ থেকে নিচে নেমে সবার সাথে রাতের খাবারটা খেয়ে নিলাম। রাতের খাওয়া করে আমি গিয়ে সোজা শুয়ে পড়লাম। কিছু সময় পর রাইসা রুমে ঢুকলো। আরমান, আমি চলে গেলে তুমি খুশি থাকতে পারবে আমাকে ছাড়া? কি হলো? রাইসা হঠাৎ এ কথা বললো কেন? দেখো, এই প্রশ্নের উত্তর আমার জানা নেই, তো আমাকে এই প্রশ্ন আর করো না। ঠিক আছে। আমি চুপ করে আছি। কি বলবো আমি? কিছু বলতে হবে না, আমার দিকে তাকিয়ে থাকো। তোমার দিকে তাকিয়ে থাকবো কেন? তোমার দিকে তাকিয়ে ঘুমাবো। পারবো না। প্লিজ আরমান। ঠিক আছে। এরপর আমি রাইসার দিকে ফিরে তাকালাম। দুজন দুজনের দিকে তাকিয়ে আছি। রাইসার চোখগুলো যেন আমাকে কিছু বলতে চাইছে। এভাবে আর কিছু সময় তাকিয়ে থাকার পর কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই।
সকালে কারো নরম হাতের ছোঁয়ায় ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখি রায়সা গোসল করে আসলো। মনে হয় ওর চুল থেকে পানি পড়ছে। মনে হচ্ছে এখন ওকে জড়িয়ে ধরে একটু আদর করে দিই, কিন্তু না, এটা আমি করব না। এরপর আমি উঠে গেলাম। উঠে আমিও গোসল সেরে নিলাম। এরপর রেডি হয়ে নাস্তা করে আব্বু আম্মুর থেকে বিদায় নিয়ে বের হয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। রায়সা আমি দুজন একই রিকশায় বসে আছি। রায়সার চুলগুলো বাতাসের কারণে আমার মুখে এসে পড়ছে। খুব সুন্দর একটা মুহূর্ত, আমার কাছে তো খুব ভালো লাগছে। হঠাৎ রায়সা, ওই ওই এইদিকে এসো। এত দূরে কেন? পড়ে যাবে তো। না আমি ঠিক আছি। তোকে আসতে বলছি এইদিকে। আমি ওর রাগী চেহারা দেখে ওর কাছে চলে গেলাম। আরো ওর শরীরের সাথে আমার শরীর স্পর্শ হচ্ছে। ততবার আমার কাছে অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। এরপর আমরা একটা পার্কের সামনে রিক্সাটাকে থামিয়ে রিক্সাওয়ালাকে বিল দিয়ে, এ দেখো না জায়গাটা কি সুন্দর, চলো ওইখানে গিয়ে বসি। এই বলে রায়সা আমার হাত ধরে টানতে টানতে ওই জায়গাটাই নিয়ে গেল। আসলে সত্যি জায়গাটা অসাধারণ একটা জায়গা, যে কেউ ঘুরতে আসলে তার মন ভালো হয়ে যাবে। আমি চারদিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছি, হঠাৎ আমার চোখে যেটা দেখলাম, এটা কি করে হতে পারে? আমি তাকিয়ে দেখি যে রায়সার বয়ফ্রেন্ড রাকিব একটা মেয়েকে কিস করতেছে। আমি ছেলেটাকে কত ভালো জেনে রায়সাকে ওর হাতে তুলে দিতে চেয়েছিলাম, কিন্তু না, এই ছেলে ভালো না। আমি রায়সাকে এই ঘটনাটা দেখাতে হবে। আমি তাকে দেখলাম রায়সা অন্যদিকে তাকিয়ে আছে, সৌন্দর্যটা দেখতেছে। রায়সা, কি একটা মজার জিনিস দেখবা? মজার জিনিস? কি মজার জিনিস? এইদিকে একটু দেখো তো। ওইদিকে কি? আরে দেখো না একবার। রায়সা আমার কথায় ওইদিকে তাকিয়ে দেখে যে রাকিব একটা মেয়েকে কিস করছে। ওর সাথে সাথে উঠে গেছে। আমিও উঠে গেলাম। রায়সা সোজা রাকিবের কাছে গিয়ে রাকিবের কলার ধরে, এই তোর ভালোবাসা? সি 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 সি, তোর মতো জানোয়ারকে আমি ভালোবাসি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। রায়সা কান্না করেছিল। শুনো রাইসা, এটা কিছু না, আমাদের মধ্যে কিছু হয় নাই। চুপ, তোর মতো বেঈমানের সাথে আমার কথা বলতে ঘৃণা হচ্ছে। আমার সামনে কখনোই আসবি না। এখন তো আমি সুখ দিতে পারি নাই, তাই আরমান সুখ দিতে পারছে, ওর কাছে গিয়ে রয়েছো। তোর পাপি মুখে আমার হাজবেন্ডের নাম উচ্চারণ করবি না বলে দিলাম। হা হা হা, তুই তাহলে সব জেনে গেছোস? তাহলে আমার হাত থেকে তোকে কে বাঁচাবে এখন? শয়তান, আমার হাত ছেড়ে দে, আমার হাত লাগছে। সোজা গিয়ে রাকিবের নাকে একটা মারলাম, তারপর একটা লাথি দিলাম, সাথে সাথে মাটিতে গড়িয়ে পড়ে গেল। ওয়েট, তোমরা এইভাবে ওকে কেন মারছো? রায়সা সবকিছু খুলে বলল। কি জানোয়ার, তুই আমার সাথে শুধু মেয়েদের শরীর পছন্দ করস? মেয়েটা চর মেরে চলে গেল। রাকিব তো বেচারা আধা মরা হয়ে গেছে, লাঠিতে একটু জোরে লেগেছে মনে হয়। এরপর ওখান থেকে রাস্তায় চলে আসলাম। আরো কিছু সময় ঘোরার পর এই যে রিক্সাতে উঠো। রিক্সাতে আমার পাশে বসে পড়লো। রায়সা আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু বলছি না। থাক, অনেক হয়েছে, আর না। আমি ওকে ডিভোর্স দিয়ে ফেলবো। ও তো আমার সাথে থাকতে চায় না। যে থাকতে চায় না তাকে জোর করে ধরে রেখে কোনো লাভ নেই, বরং ওকে ছেড়ে দেওয়াটা বেটার হবে। এসব ভাবতে ভাবতেছিলাম অন্যদিকে তাকিয়ে। আরমান, কিছু বলছো না যে? বলার মতো ভাষা হারিয়ে ফেলছি। সরি, আসলে আমি তোমাকে প্রথম বুঝতে পারি নাই, আমাকে মাফ করে দাও। না ঠিক আছে, বাদ দে এসব। ওর হাতটা আমার হাতের কাছে এগিয়ে আনলো, আমার হাতটা ওর হাতে রাখলো। আমি সরাতে চেয়েছি। প্লিজ আরমান। আমি আর কিছু বলি নাই। রায়সা আমার হাত ধরে আছে। 10 মিনিট পর বাসার সামনে এসে পৌঁছলাম। রিক্সা থেকে নেমে দরজার সামনে গিয়ে কলিং বেল চাপ দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিল। তাকিয়ে দেখি আম্মু। কি রে, তোরা চলে আসলি? আম্মু, অনেক তো ঘুরলাম। ঠিক আছে, তোরা ফ্রেশ হয়ে খেতে আয় তাড়াতাড়ি। রায়সার আমি উপরে চলে গেলাম। আমি ওয়াশরুমে ফ্রেশ হয়ে নিলাম। নিচে নেমে দেখি সবাই বসে আছে। কি রে আরমান, বৌমা কোথায়? আসতেছে। এই বলে আমি খাবার টেবিলে বসে পড়লাম। কিছুক্ষণ পর দেখলাম রায়সা আসলো, এসে আমার পাশে বসে পড়লো। আমি কিছু বলছি না, খাওয়া শুরু করে দিলাম। হঠাৎ খাওয়ার মাঝে আম্মু বলে উঠলো, আরমান বাবা। জি আম্মু। বলছিলাম কি, আমরা বা আর কয়দিন বাঁচবো? আমরা কি নাতি নাতির মুখ দেখতে পাবো না?
আমাদেরও তো ইচ্ছে করে ওদের সাথে খেলা করতে। এই কথাটি শোনা মাত্র আমার গলা দিয়ে ভাত আটকে গেল। পানি, পানি, পানি। রাইসা আমাকে পানি দিল। আমি পানি খেয়ে আল্লাহ আল্লাহ বললাম। তোর আবার কি হলো রে? তোমরা যেই কথাটা বলছো আমার তো এমনিতেই গলা দিয়ে ভাত আটকে গেল। চুপ শয়তান ছেলে, তুই ফাজলামি করছিস না, আমাদের কষ্টটা বুঝবি না? বুঝবি যেই দিন আমরা থাকবো না ওই দিন বুঝবি। আহা আম্মু, এমন ভাবে কেন বলছো? আচ্ছা তোমার বৌমাকে বলো। রাইসা মা? রাইসার দিকে তাকিয়ে দেখি ও লজ্জায় একদম লাল হয়ে গেছে। আমি তোর লজ্জা মাখা মুখটা দেখে অবাক হলাম। ও তো সব চায় না, তাহলে এমন ভাবে লজ্জা পাচ্ছে কেন? আম্মু আমি জানি না। ওর কাণ্ড দেখে তো সবাই হাসতেছে। আমিও তো বেশ অবাক হলাম। খাওয়া দাওয়ার পরে রাইসা রুমে আগে চলে গেল। আমি রুমে ঢুকে দেখি রাইসা কার ছবি একটা হাতে নিয়ে দেখছে। এই যে কার ছবি দেখছো? দেখি তো আমি। কই, কারো ছবি না তো। আমি আর কিছু বলছি না। রাইসা কার ছবি দেখছিল আমাকে লুকিয়ে লুকিয়ে, মাথায় তো কিছু ঢুকছে না, বিছানায় বসে আছি। আমার একটা কথা বলার ছিল। বলো কি কথা? বলছি কি, আম্মুর কথাটা বাস্তব করলে কি হয়? কোন কথা বলছো তুমি? আমি না বুঝার ভান করে বললাম। এই ছোট বাচ্চা একটা বোঝা নাকি। কিছু বললে তুমি? কই না তো। তুমি কি সত্যি বুঝতেছো না? রাইসা আমার থেকে ডিভোর্স চাইছে, তো এখন এরকম বিহেভ কেন করছে? বুঝিয়ে বললেই তো বুঝবো। আচ্ছা বলছি, আমি না। তোমার? আমার না একটা। ওই সমস্যা কি আমার? না আমার না করতেছো কেন? সোজা কথা হলে বলো, না ঘুমিয়ে পড়লাম আমি? এই না না, বলছি তো আমি। বলো। আমার না বেবি চাই, তোমার মতো কিউট। হোয়াট? আমি রাইসার কথা শুনে বেশ অবাক হলাম। আমি ওর দিকে অবাক হয়ে তাকিয়েছি। কি বলছে ও এসব? ওর মাথা ঠিক আছে? ও তো আমার থেকে ডিভোর্স চায়, তাহলে এরকম বিহেভ কেন করছে? রাইসা তুমি ঠিক আছো তো? আমি তো একদম ঠিক আছি। তোমার আবার কি হলো? না মানে রাইসা, তুমি তো আমার কাছ থেকে এটা চাও না, ডিভোর্স চাও। তো আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। খামাখা এত নাটক না করাই ভালো। আমি উকিলের সাথে কথা বলে আসছি, আর কয়েকটা দিন। চোখ দিয়ে পানি পড়ছে অঝরে। আরমান, তুমি এসব কি বলছো? আমি তো এসব চাই না। আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আগে যা হয়েছে আমাকে মাফ করে দাও প্লিজ। দেখো রাইসা, তুমি অনেক দেরি করে ফেলছো। আমার কিছু করার নাই, ডিভোর্সের জন্য রেডি হয়ে থাকো। এই বলে আমি অন্যদিকে ফিরে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবছি, রাইসা যে আমাকে ভালোবাসে শুনে খুব ভালো লাগছে। অবশেষে রাইসাকে নিজের করে পেলাম। কিন্তু রাইসাকে সারপ্রাইজ দিতে হলে তোকে একটু কষ্ট দিতে হবে, না হলে ও বুঝবে না যে কাউকে অবহেলা করলে তার কাছে কতটা কষ্ট হয়। পাগলিটা কান্না করছে, আমি ভালোভাবে শুনতে পাচ্ছি। খুব খারাপ লাগছে, কিন্তু কি করার? আমাকে যে ওকে সারা জীবনের জন্য পেতে হলে এই কাজটা করতে হবে। মনে মনে এসব বলে ঘুমিয়ে পড়লাম। সকালে মনে হলো কে যেন আমার মুখে হাত দিল, তাই ঘুমটা ভেঙে গেল। আমি তাকিয়ে দেখি তো অনেক ভয় পাইছি। এক রাতের মধ্যে এটা কি করে হতে পারে? আরে আপনারা কিছু বুঝছেন না তো? রাইসার দিকে তাকিয়ে ভয় পাইছি, কারণ ওর চোখগুলো একদম লাল মনে হলো, রক্ত ধারণ করছে। রাইসা, তোমার এই অবস্থা কেন? এটা আমার শাস্তি, তাই পাচ্ছি তো। ওর চোখের নিচে কালো দাগ হয়ে গেছে, দেখে খুব কষ্ট হচ্ছে। আমার বুকটা ফেটে যাচ্ছে। যাকে এত ভালোবাসি তার এই কষ্টটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু তো করার নেই আমার হাতে। আমি উঠে ওয়াশরুমে ঢুকলাম। রাইসাকে সান্ত্বনা দেব এমনটা করতে পারছি না। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে মনটা হালকা করে নিলাম। এভাবে ভেঙে পড়লে চলবে না। রাইসাকে আমার পেতে হলে এটাই করতেই হবে, যে করে হোক। এভাবে আর কিছুদিন কেটে গেল। আজ আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নিচে খাওয়ার খেতে বসে পড়লাম। রাইসাও আছে। এই কয়েকদিন রাইসা আমাকে ছাড়া এক মুহূর্ত ছাড়ে না, বরং আমি ওকে ইগনোর করে আসছি। খাওয়া দাওয়া করে আমি রুমে গিয়ে রেডি হয়ে নিলাম। কোথাও বের হচ্ছ তুমি? কোথায় যাচ্ছ তুমি? তোমার জন্য বিশেষ ধরনের উপহার আনতে যাচ্ছি। সেটা পেলে তুমি অনেক খুশি হবে, যেটা তুমি চাইছিলে আমার থেকে। আমি আবার কি চাইবো, একটু খুলে বলো না। আজকে আমাদের বরাবর 6 মাস পুরো হয়ে গেছে, তাই আমাদের কথা অনুযায়ী ডিভোর্স পেপার আনতে যাইতেছি। প্লিজ আরমান, এমন করো না। আগে যা হয়েছে বাদ দাও। আমি তোমাকে খুব ভালোবাসি। তোমাকে ছাড়া আমি মরে যাব আরমান।
ছাড়ো তো, যত সব। রায়শাকে এক ধাক্কা দিয়ে রুম থেকে বের হয়ে পড়লাম। রায়শা পিছন থেকে ডাকছিল, আমি শুনি নাই। আমার যে খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমি এখন অসহায়ের মতো। গাড়ি নিয়ে সোজা উকিলের কাছে চলে আসলাম। মিস্টার আরমান, মিসেস কোথায়? আসলে উনি আসতে পারবে না, ডিভোর্স পেপারটা নিয়ে আসার জন্য বলছে। আপনারা কি দুইজন শিওর ডিভোর্স চাইছেন? একটু ভেবে দেখুন, এটা তো আর ছেলেখালা না, বিয়ে বলে কথা। দেখেন, যা ভাবার তা আমার ভাবা হয়ে গেছে। ডিভোর্স পেপারটা দেন। ওকে, এই নিন, এখানে একটা সাইন করে দিন। আমি আর কিছু না বলে সাইন করে দিলাম। এরপর ওখান থেকে বের হয়ে একটু মার্কেটে গেলাম। পাগলির জন্য একটা শাড়ি কিনলাম আর অনেক ফুল নিলাম, আর ওর প্রিয় খাবার কুলফি নিলাম। ওকে আজকে অবাক করে দেব। সবকিছু নিয়ে গাড়ি ড্রাইভ করছি। কিছু সময়ের মধ্যে বাসায় পৌঁছে গেলাম। ভিতরে ঢুকে, রায়শা, রায়শা, ও রায়শা, রায়শা। কি ব্যাপার, রায়শা তো একবার ডাকলে সাড়া দেয়, আজকে এতবার ডাকার পরও কোনো কথা নেই কেন? মাথায় তো কিছু ঢুকছে না। আমি রুমে গিয়ে দেখি যে পাগলিটা উল্টা দিক হয়ে শুয়ে আছে। দেখো ওর কাণ্ড, আমি এত আয়োজন করলাম আর ও এখনো ঘুমাচ্ছে। আমি ওর গায়ে হাত দিয়ে, রায়শা, এ রায়শা, ওঠো না, তোমার জন্য অনেক কিছু নিয়ে আসলাম। রায়শা, কি হয়েছে, এত ঘুম আজকে উঠছে না কেন? আমি ওকে আমার দিকে ঘুরিয়ে, না এটা হতে পারে না, এই বলে রায়শা নাম ধরে এক চিৎকার মারলাম। রায়শা, চোখ খুলো প্লিজ, তোমাকে আমি আর কষ্ট দেব না, খুব ভালোবাসবো। বলছো না আমাদের বেবি হবে? তুমি হবে কি? রায়শা, চোখ খুলো। আমার চিৎকারের আওয়াজ শুনে আব্বু আম্মু এসে দেখে যে রায়শাকে আমি জড়িয়ে ধরে কান্না করছি। আম্মু তো দেখা মাত্র কান্না করে দিয়ে, আমার মেয়েটার এই অবস্থা কেন আরমান? আসলে আম্মু, আমি কান্নার কারণে মুখ দিয়ে কিছু বের হচ্ছে না। এরপর আব্বু আম্মু যা যা হয়েছে সবকিছু খুলে বললাম। আম্মু আমাকে চড় মারলো। ছি 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 ছি, তুই আমার ছেলে হয়ে এটা কি করে করতে পারলি? আমি নিচের দিকে তাকিয়ে কান্না করছিলাম। আহা, এইভাবে ঝগড়া করলে হবে না তো। বৌমাকে তো এখন ইমার্জেন্সি নিতে হবে, অ্যাম্বুলেন্স আসতে আসতে দেরি হয়ে যাবে। আরমান, তুই ওকে কোলে তুলে নিয়ে আয়, আমি গাড়ি বের করছি। এরপর আমি রায়শাকে কোলে তুলে নিলাম। নিচে গিয়ে গাড়িতে বসলাম। পিছনে আম্মু আছে, রায়শাকে ধরে রাখছে। আমি সামনে বসে আছি, আব্বু গাড়ি ড্রাইভ করছে। আমার কারণে এসব হয়েছে। আর যদি রায়শার কিছু হয়ে যায়, কি নিয়ে বাঁচবো? আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। নোনা পানি চোখ থেকে সরছে না। এত কান্না আমি কখনোই কাঁদি নাই। আজ রায়শার জন্য খুব কষ্ট হচ্ছে। এটা কি হয়ে গেল? কিছুক্ষণের মধ্যে হাসপাতালে পৌঁছে গেলাম। আমি আবার রায়শাকে কোলে নিয়ে হাসপাতালের ভেতরে ঢুকে, ডাক্তার ডাক্তার, আমার আওয়াজের কারণে ডাক্তার কাছে এসে, কি হয়েছে? ডাক্তার, ও বিষ খেয়েছে, প্লিজ ওকে বাঁচান। ও মাই গড, এই যে ওনাকে এক্ষুনি অপারেশন থিয়েটারে নিয়ে যান, আমি আসতেছি। আরে আপনারা কোথায় যাচ্ছেন? প্লিজ বাইরে ওয়েট করুন। আমি নিচে বসে পড়লাম। মনে হচ্ছে আমার বিশেষ কিছু হারিয়ে যাচ্ছে। আমার এত কষ্ট আর কখনোই হয় নাই। আব্বু আম্মু তো সান্ত্বনা দিতে আছে। আমার চোখের পানি বন্ধ নেই। অনেক সময় হয়ে গেল, কিন্তু ডাক্তার অপারেশন রুম থেকে বের হচ্ছে না কেন? হে আল্লাহ, আমার রায়শার যাতে কোনো কিছু না হয়, আপনার উপর ভরসা করে আছি। কিছুক্ষণ পর দেখলাম যে ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হয়ে, ডাক্তার, রায়শা কেমন আছে? ডাক্তারের মুখটা ভার হয়ে আছে, কিছু বলছে না কেন? ডাক্তার, প্লিজ বলেন না আমার রায়শা কেমন আছে? দেখেন, এত অস্থির হয়েন না। আপনারা সময় মতো নিয়ে আসার জন্য বেঁচে গেছে। একটুর জন্য সাধারণত এই ধরনের রোগীরা কম বাঁচে, সেদিকে থেকে তো আপনারা খুব লাকি। আমি সাথে সাথে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। আচ্ছা, আমরা কি আমাদের মেয়ের সাথে দেখা করতে পারবো এখন? পারবেন, তবে একজন একজন করে দেখা করবেন, আর বেশি কথা বলবেন না। হঠাৎ একটা নার্স এসে, এখানে আরমানকে? আমি আরমান। পেশেন্ট আরমান বলে ডাকতেছে, ওর সাথে দেখা করতে চাইছে। যা বাবা, তোকে মেয়েটা দেখতে চাইছে। এরপর আমি ভিতরে ঢুকে দেখি যে রায়শার চোখ বন্ধ করে শুয়ে আছে। ওকে দেখে দেখে খুব খারাপ লাগছে। কি থেকে কি হয়ে গেল? একদিনের মধ্যে এতটা শুকায় গেছে। আমার দেখতেও কষ্ট হচ্ছে। আমি ওর পাশে বসে, রায়শা, আমি রায়শার মাথায় হাত দেওয়া মাত্র রায়শার চোখ খুলে তাকিয়ে দেখে যে আমি ওর পাশে বসে আছি।
তো আমাকে দেখা মাত্র কান্না করে দিল। পাগলি, কান্না করছো কেন? আমি তো তোমার কাছে আছি। তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো আরমান? না রে, আমি আমার পাগলিটাকে ছেড়ে কোথাও যাব না। রায়সার হাত ধরে বললাম। আব্বু আম্মু কই? ওয়েট, আমি ওদের ডাকছি, ওরা বাইরে আছে। এরপর আমি রায়সার হাত ছেড়ে দরজার সামনে গিয়ে, আব্বু আম্মু তোমরা ভিতরে আসো, রায়সা তোমাদের খুঁজতেছে। আব্বু আম্মু ভিতরে আসলো। রায়সা তাকিয়ে দেখলো আব্বু আম্মু তার সামনে দাঁড়িয়ে আছে। কি রে মা, আমরা তো কেউ না, আমাদের সবাইকে ছেড়ে চলে যেতে খুব ইচ্ছা, তাই না? আসলে আব্বু আমি ঠিক বুঝতে পারি নাই, আমাকে মাফ করে দাও। দেখো পাগলি মেয়ের কাণ্ড, মায়ের যত রাগ অভিমান থাকুক, সন্তানের হাসি মুখটা দেখলে সব চলে যায়। এবার দেখি একটা হাসি দাও। আচ্ছা তোমরা থাকো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসি। আমার বৌমাকে কখন নিয়ে যেতে পারবো? আব্বু কেবিন থেকে বের হয়ে ডাক্তারের কাছে গেল। আরমান, আমিও তোর আব্বুর সাথে যাই, তোরা কথা বল। কেবিনে শুধু নার্স আছে। আমাদের ব্যাপারটা বুঝতে পেরে নার্সটা চলে গেল একটা হাসি দিয়ে। আমি বসে পড়লাম রাইসার পাশে। আরমান, আমি কিন্তু তোমার উপর খুব রাগ করে আছি। ইমা, কেন গো, আবার কি হলো? তুমি আমাকে এখনো আদর করো নাই কেন? ওলে বাবালে, এই জন্য বুঝি গাল ফুলিয়ে আছো? আমি রাইসাকে একটু ধরে শোয়া থেকে উঠালাম। এরপর আমি রাইসার হাত ধরলাম। এরপর আমার মুখটা রাইসার কপালের কাছে নিয়ে একটা চুমু দিলাম। খুব ভালো লাগছে। রাইসা আমার মুখে একটা চুমু দিল। এটা কি হলো রে? কি হবে, একটু আদর করে দিলাম। তাই? তাহলে এখানে একটা দাও। আমি ঠোঁট দেখিয়ে। দূর, এখন না। তাহলে কখন দিবা শুনি? আমার কাছে এসো। আমি কাছে গিয়ে, শোনো, আমরা বাসায় গেলে আব্বু আম্মুর স্বপ্নটা পূরণ করব। আমি ভাবতেছি অবশেষে তাহাকে পেলাম। খুব আনন্দ লাগছে। ওই আমার সাথে শুয়ে পড়ো, আমি তোমার বুকে একটু ঘুমাবো। আমি রাইসার পাশে শুয়ে পড়লাম। যেহেতু বেড বড় ছিল, রাইসা আমার বুকে মাথা রাখলো। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কখন যে ওর ঘুম লেগে গেছে বুঝতে পারি নাই। আমি রাইসাকে আমার থেকে সরিয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ আব্বু আম্মু কেবিনে ঢুকলো। আব্বু, কি কথা হয়েছে? আই মিন, ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে কালকে নিয়ে যেতে পারবো, কিন্তু সবসময় দেখাশোনা করতে হবে সুস্থ হওয়া পর্যন্ত। সমস্যা নেই, আমি তো আছি ওর পাশে সব সময়। আব্বু আম্মু তোমরা না হয় চলে যাও, আমি আছি রাইসার পাশে। ঠিক আছে, তাহলে আমি আর তোর আম্মু যাচ্ছি, বৌমার দিকে খেয়াল রাখবি। তোমরা কোনো চিন্তা করো না, সাবধানে যেও আম্মু। এরপর আব্বু আম্মু চলে গেল। রাইসা ঘুমিয়ে আছে। আমি রাইসার পাশে বসে আছি। রাতে রাইসা বলছে ওর সাথে শোয়ার জন্য, কিন্তু হাসপাতালে শুতে কেমন যেন লাগছে। ওর জিদের কাছে আমি হেরে গেলাম। অবশেষে তার পাশে শুয়ে পড়তে হলো। রাইসা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এমন ভাবে জড়িয়ে ধরছে মনে হচ্ছে যে আমি কোথাও যেন হারিয়ে যাব। আমি সব ভাবছিলাম, হঠাৎ রাইসার দিকে খেয়াল করে দেখি রাইসা ঘুমিয়ে গেছে। আমিও কখন ঘুমিয়ে পড়লাম বুঝতে পারি নাই। সকালে মুখে গরম নিঃশ্বাস পড়ছে। আমি তাড়াতাড়ি করে চোখ মেলে দেখি যে রাইসা আমার দিকে ঝুলে তাকিয়ে আছে। হঠাৎ আমার চোখ খোলা দেখে ও চমকে উঠল। লুকিয়ে লুকিয়ে কি করছিলে ম্যাডাম? কিছু না। আরো কিছু সময় পর আমরা সবকিছু গুছিয়ে নিয়ে বের হয়ে পড়লাম হাসপাতাল থেকে। রাইসা হাঁটতে কষ্ট হচ্ছে, গাড়িতে বসে পড়ল। আমি গাড়ি ড্রাইভ করছি। 10 মিনিট পর বাসার সামনে এসে পৌঁছলাম। বাসার সামনে এসে দেখি আব্বু আম্মু দাঁড়িয়ে আছে, হয়তো আমাদের জন্য অপেক্ষা করছিল। রাইসা, এদিকে এসো। আসো আমার কাছে। আমি ওকে কোলে তুলে নিলাম। আরে আরে কি করছো, দেখছো না আব্বু আম্মু তাকিয়ে আছে? আব্বু আম্মু বলছে তোমাকে কোলে করে ভেতরে নিয়ে আসতে, আর এই শরীর নিয়ে হাঁটতে পারবে না তুমি। দূর, আমার যে খুব লজ্জা করছে। আমি আর কিছু না বলে রাইসাকে কোলে নিয়ে বাসার ভেতরে ঢুকে গেলাম। আচ্ছা যা, বৌমাকে নিয়ে রুমে নিয়ে যা, আমরা আসতেছি। এরপর আমি রাইসাকে নিয়ে রুমে ঢুকলাম। বাহ, রুমটা দেখছি বেশ গোছানো আছে। মনে হয় আম্মু গুছিয়ে দিয়েছে। যাক, ভালো হলো। আমি রাইসাকে বিছানায় শুয়ে দিলাম। যখনই আমি আসতে যাব, রাইসা আমার কলার ধরে এক টান মারলো। এরপর রাইসা তো আমি সোজা বিছানায় পড়ে গেলাম। রাইসার ঠোঁট আমার ঠোঁট এক হয়ে গেল। আমার তো মনে হলো কারেন্টের শর্ট খেলাম। আমার চোখগুলো বড় বড় হয়ে গেছে। রাইসা তো এমন ভাবে ধরছে যে ছাড়তেও পারছি না, তাই আমিও ওর সাথে যোগ দিলাম। হঠাৎ, আরমান কই, আরমান তুই?
আমি তাড়াতাড়ি করে রায়সা থেকে সরে গেলাম। দরজা খোলা আছে মনে হয়, আম্মু আসছে। আল্লাহ, আর একটু হলেও তো মান সম্মান সব শেষ হয়ে যেত। রায়সার দিকে তাকিয়েছি, হঠাৎ আম্মু ঢুকে পড়লো ভিতরে, সাথে আব্বু আছে। আমার অবস্থা বুঝতে পেরে রায়সা মুচকি মুচকি হাসছে। আমি তো আগে শেষ। ওয়েট, শয়তানি আগে মা বাবা রুম থেকে যা, তখনই দেখবি তোর কি অবস্থা করি। কি রে আরমান, এভাবে দাঁড়িয়ে কেন? বৌমার কি অবস্থা এখন? আম্মু, ও এখন একটু সুস্থ আছে। আচ্ছা, কোনো সমস্যা হলে তোর আব্বু আর আমাকে ডাকবি, কেমন? আম্মু, কোনো সমস্যা হবে না, আমি তোর পাশে আছি। বৌমা, তোমার কোনো কিছু দরকার হলে আরমান আছে, ওকে বলিও, কেমন? ঠিক আছে আম্মু। এরপর আব্বু আম্মু চলে গেল। আমি রুমের দরজা বন্ধ করে দিলাম। রুমের দরজা বন্ধ করে রায়সার দিকে তাকিয়েছি, রাগী ভাবে ও ভয়ে ভয়ে। এই, তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? আমি কিছু না বলে রায়সার দিকে এগোতে লাগলাম। এগোতে এগোতে আমি রায়সার মুখের কাছে আমার মুখটা আনলাম, এত কাছে আনলাম যে শুধু রায়সার নিঃশ্বাসটা একদম ভালোভাবে বুঝতে পারছি। ওর ঠোঁটগুলো কাঁপতেছে। আমি যখনই ওর ঠোঁট চুমু দিতে যাব, রায়সা যে এটা করবে আমি কখনোই ভাবতেও পারি নাই। আরমান, সরি, আমি ইচ্ছে করে তোমাকে চর মারতে চাইনি। হয়েছে, যা বোঝার আমি বুঝে গেছি। তুমি এখন আমাকে ভালোবাসতে পারো নাই। আরমান, কি বলছো? আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসলে এরকম ব্যবহার কখনো করতে না। আসলে থাক, আর কিছু বলতে হবে না। যতদিন তুমি আমাকে পুরোপুরি মেনে নিতে পারবে না, ততদিন না হয় আমি তোমাকে টাচও পর্যন্ত করব না। এই বলে রাগ দেখিয়ে চলে আসলাম। রুম থেকে বের হয়ে ভাবছি আমি কত কিছুই না ভেবে ফেললাম। সব ভাবনা যে এভাবে শেষ হয়ে যাবে আমি কখনো বুঝতেই পারি নাই। খুব খারাপ লাগছে আমার কাছে। ছাদের এক কোণে দাঁড়িয়ে আছি। সারাদিন রায়সার সামনে গেলে ওকে সব সময় ইগনোর করে আসছি। উপরের দিকে তাকিয়েছি, মনে হচ্ছে আমি যদি আকাশের তারা হয়ে যেতাম তাহলে খুব ভালো হতো। এসব ভাবছিলাম, হঠাৎ কে যেন কাঁধে হাত দিল। কে? পিছন ফিরে তাকিয়ে দেখি যে রায়সা। তুমি? কি ব্যাপারে অসুস্থ শরীর নিয়ে ছাদে কেন আসলে? আমার কথা ছাড়ো, আমি একদম ঠিক আছি। তোমাকে ছাড়া আমার শূন্য শূন্য লাগছিল। মজা করছো আমার সাথে? আমাকে ছাড়া তোমার এমন কেন লাগছে? তুমি তো আমাকে কখনোই ভালোবাসো নাই। রায়সা কান্না করে দিয়ে। বিশ্বাস করো আরমান, আমি তোমাকে খুব খুব ভালোবাসি। তোমাকে ছেড়ে আমি মরে যাব। তুমি নাটক করতে ভালো জানো দেখছি। এরকমটা সবাই মুখে বলে, কখনো সত্যিকারে করে না। ও, তার মানে তুমি আমার কথা বিশ্বাস করছো না? ঠিক আছে, তাহলে আমি মরে গিয়ে হলেও আমার ভালোবাসার প্রমাণ দেব। আমি ওর পাশে দাঁড়িয়েছি। রায়সা একটা একটা করে সামনের দিকে পা বাড়িয়েছে। আমার তো কিরকম লাগছে। এমা, রায়সা তো একদম ছাদের কোনায় চলে গেল। ও কি সত্য সত্য মরবে নাকি? যখন ও ছাদ থেকে লাফ দিতে যাবে আমি ধরে ফেললাম ওকে। কেন বাঁচালে আমাকে তুমি? তুমি যখন আমাকে ভালোবাসো না, আমি বেঁচে থেকে লাভ কি? মরে যাওয়াই ভালো। কেন বাঁচালে আমাকে? আমি মরে গেলে অনেক ভালো হতো। যেই জায়গায় তুমি নেই সেই জায়গায় আমি বেঁচে থেকে কি লাভ হবে? আমি বাঁচতে চাই না, আমাকে মরতে দাও। নিজেকে কি মনে করো তুমি? তুমি মরে গেলে আমি কি করে থাকবো? কাকে নিয়ে থাকবো? এসে সোজা আমাকে জড়িয়ে ধরলো। আরমান, তোমাকে ছাড়া পারবো না আমি বাঁচতে। তোমাকে আমি খুব ভালোবেসে ফেলেছি, আমাকে ছেড়ে যেও না আরমান। পাগলি, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, বুঝছো? তুমি শুধু আমার কাছে থাকবে। এই বলে রায়সাকে বুকে টেনে নিলাম। রায়সা ছাদে আমার কাঁধে মাথা দিয়ে শুয়েছে। হঠাৎ, আরমান, আমার না খুব ভয় করছে। কিসের ভয় পাগলি? আমি আছি তো, কোনো ভয় নেই। বলছি কি না, মানে। রায়সা, আবার শুরু করছো তুমি? দূর, শোনো না, আম্মু আবার কথাটা পূরণ করবে না। ওলে বাবালে, আমার বউটা লজ্জা পাইছে, দেখি মুখটা। রায়সার মুখটা আমার দিকে ফিরিয়ে ওর কপালে ভালোবাসার পরশ এঁকে দিলাম। অনেক রাত হলো, চলো, ঘুমাবে না? না, আমাকে তুমি কোলে করে নিয়ে চলো। এরপর রায়সাকে কোলে তুলে নিলাম। ও আমার গলা জড়িয়ে ধরে আমার দিকে এক নজরে তাকিয়েছে। আমি রুমে গিয়ে রায়সাকে বিছানায় শুয়ে দিলাম। এই, তুমি দাঁড়িয়ে আছো কেন? কি করবো আমি? এমা, তুমি জানো না কি করবে? না বললে কি করে জানবো? যা শয়তান, আমার লজ্জা করছে, আমি আর বলতে পারবো না। ওলে বাবালে, আমার কি লজ্জাবতী বউ। এই বলে রায়সার উপর ঝাঁপিয়ে পড়লাম। কি শোনে কার কথা? ওই শয়তান,
লাইটটা তো অন্তত বন্ধ করো, সবাই দেখছে তো। বন্ধুরা অনেক কিছু দেখে ফেলছেন, আর দেখা যাবে না। লাইট অফ, কিছু দেখা যাচ্ছে না। আমরা আমাদের কাজ করি, এরপর কি হতে পারে ইতিহাস আর কি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এরপর চোখ খুলে দেখি যে রায়শা আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট চেপে ধরে আছে। আমি ওকে আমার থেকে সরিয়ে দিলাম। এটা কি হলো? এভাবে কেউ করে? আরেকটু হলে তো শেষ হয়ে যেতাম। তাই আরেকটা দি? না না, একদম না। কাল রাতে যা দিয়েছো তো ভোলার মতো না। দূর, তোমার লজ্জা শরম কিছুই নেই নাকি? আমি বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে গোসল করলাম। তারপর ওয়াশরুম থেকে বের হয়ে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে নিচে গিয়ে দেখি রায়শা আম্মুর সাথে নাস্তা তৈরি করছে। আমি তো ওকে দেখে হাঁ করে তাকিয়েছি। কালো একটা শাড়ি, সাথে চুড়ি, মনে হচ্ছে যে কোনো আসমান থেকে নেমে আসা পরী। আমি ওকে দেখে ওর মাঝে হারিয়ে গেলাম। আরমান, আরমান, এই আরমান। না মানে আম্মু, আমি উপস্থিত হয়ে বললাম। কি ব্যাপার, তোর কি হয়েছে? তোকে আমি কখন থেকে ডাকছি। না মানে আম্মু কিছু না, যেন বলছিলে। রায়শা আমার অবস্থা দেখে হেসে দিল। ঠিক আছে ম্যাডাম, হাসেন। আজকে শুধু উপরে চলেন, বুঝবেন হাসি কাকে বলে। এরপর আমি খাওয়ার টেবিলে বসে গেলাম, খাওয়া শুরু করলাম। রাইসা মা, তুমি বসো না। না আম্মু, আমি পরে খাবো। খাওয়া দাওয়া করে আমি উপরে চলে গেলাম। উপরে গিয়ে বসে আছি, রায়শার জন্য অপেক্ষা করছি। 5 মিনিট হয়ে গেল, রায়শা আসতেছে না কেন? দূর, ভালো লাগে না। যখনই আমি উঠতে যাব বিছানা থেকে, দেখলাম যে রায়শা রুমে ঢুকলো। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো যে? তোমার জন্য ওয়েট করছিলাম। ও মা, তাই বাবু? এই বলে রায়শার হাত ধরে এক টান দিলাম। রায়শা আমার বুকে এসে পড়লো। রায়শা আমার দিকে তাকিয়ে আছে, আমি রায়শার দিকে। রায়শার চোখগুলো বারবার আমাকে আকৃষ্ট করছে, মনে হচ্ছে যে ওর চোখে কত মায়া। আমি ওর এতটাই কাছে যে ওর শ্বাস নিঃশ্বাস ভালোভাবে শুনতে পাচ্ছি। আমার মুখটা রায়শার মুখের দিকে একটু এগিয়ে নিলাম। এরপর রায়শার মাথা ধরে যখনই রায়শাকে চুমু দিতে যাব, ঠক ঠক মাথা গরম হয়ে গেল। কাজের সময় কে আবার ডিস্টার্ব করলো? আমি বিরক্ত ভাব নিয়ে দরজা খুলে দেখি যে আল্লাহ, এখানে কি করছে? ফারিয়া, তুই এখানে? ফারিয়া সোজা এসে আমাকে জড়িয়ে ধরলো। ভাইয়া, তোমাকে আমি কত মিস করেছিলাম, তুমি জানো? আহারে পাগলি, কান্না করছিস কেন? তুই তো শুকাই গেছিস, খাওয়া দাওয়া করস না মনে হয়। তোর ভাইয়া, দেখছো না আমি কত মোটা হয়ে গেছি? তা তো দেখতেই পাচ্ছি, প্রচুর মোটা তুই। আমি হঠাৎ দেখি রায়শা আমার দিকে হাঁ করে তাকিয়েছে। ও হয়তো কিছু বুঝতে পারছে না। আমি ফারিয়াকে নিয়ে কাছে নিয়ে গিয়ে, রায়শা, এটা তোমার ননদ ফারিয়া। ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? জি ভালো। আচ্ছা, অনেক দূর থেকে আসছো, একটু রুমে গিয়ে রেস্ট নাও, কেমন? ওকে ভাবি। ভাইয়া শুভকামনা। ফারিয়া এমন ভাবে কেন বলছো? কিছু তো বুঝতেছি না। রায়শা, ফারিয়া শুভকামনা কেন বলছে? তুমি কি কিছু বুঝতে পারছো? বোকারাম একটা, তোমার গালে লিপ লেগে আছে আমার, তাই। আমি রায়শার কথা শুনে ওর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছি। ওকে তো আমি কিস এখনো করি নাই। লিপ কোথা থেকে আসলো? আচ্ছা, লিপ কোথা থেকে আসলো সেটা তো জানি না, তবে এখন জানবো। এই বলে রায়শাকে এক ধাক্কা মারলাম। রায়শা বিছানায় গিয়ে পড়লো। এরপর আর কি হতে পারে? দিনে আবার বাসর রাতটা সেরে ফেললাম আর কি। কিছুদিন পর আমি নিচে বসে আছি, টেলিভিশনে তামিল মুভি দেখছি। হঠাৎ খেয়াল করে দেখলাম রায়শা আর ফারিয়া শাড়ি পরে নিচে নামছে। ওদের দুজনকে খুব সুন্দর লাগছে। হঠাৎ এই যে ভাইয়া ভাইয়া, ফারিয়া কানের কাছে গিয়ে, কি কি এত জোরে ডাকার কি আছে? তুমি যেভাবে ভাবির দিকে তাকিয়েছিলে, আর কি বলবো। নিচের দিকে তাকিয়ে আছি, একটু লজ্জা পেলাম। ওই, তোমার আবার কি হলো? নিচের দিকে কি? না মানে। চুপ, বোকা একটা। কি বললে তুমি? আহা ভাইয়া, ভাবি চুপ করো। তোমরা কি এখনো ঝগড়া করবে নাকি? ঝগড়া না, এই যে আমি ফারিয়া বের হচ্ছি। কোথায় যাবা? একটু মার্কেটে যেতে হবে। ঠিক আছে, যাও, তবে গাড়ি নিয়ে যাবা। ড্রাইভারকে আমি বলে দিচ্ছি। ঠিক আছে। আমি আবার সোফায় বসে বসে মুভিতে মনোযোগ দিলাম। এভাবে আরো 20 মিনিট কেটে গেল। হঠাৎ আমার ফোনটা বেজে দেখলাম আননোন নাম্বার। এমা, আননোন নাম্বার, এটা কি হতে পারে? ভাবার বিষয়। এত কিছু না ভেবে রিসিভ করার পর যেটা শুনলাম, আমার হাত থেকে মোবাইল পড়ে গেল।
মোবাইলটা আমার হাত থেকে পড়ে গেল। না, এটা হতে পারে না। এই বলে আমি গাড়ি নিয়ে মার্কেটের সামনে চলে গেলাম। মার্কেটের সামনে গিয়ে দেখি যে ফারিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। আমি ফারিয়ার কাছে গিয়ে, বোন, তোর ভাবি কোথায়? ভাইয়া, তাহলে কষ্ট পরে কত লোক এসে ভাবিকে নিয়ে গেল। আমি তো অবাক, রায়শাকে কারা নিয়ে গেল? আমার মাথা কিছুতেই কাজ করছে না। বোন, ওগুলোকে তুই দেখছিস? না ভাইয়া, ওদের সবার মুখে মাস্ক লাগানো ছিল, তাই কাউকে দেখিনি। ভাইয়া, ভাবি কিছু হবে না তো? না, তোর ভাবির কিছু হতে দেব না আমি। হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো। আমি তাকিয়ে দেখি আননোন নাম্বার থেকে ফোন আসছে। সাথে সাথে আমি রিসিভ করে, হ্যালো। হ্যালো মিস্টার আরমান, কে আপনি? আমি তোমার খুব কাছের মানুষ। তুমি নিশ্চয়ই চিন্তা করছো তোমার বউয়ের জন্য। চিন্তা করো না, তোমার বউ আমার কাছে আছে, খুব হেফাজতে আছে। কে তুই? রায়শাকে কেন নিয়ে গেলি? আহা, এত গরম হলে হবে? একটু শান্তভাবে কথা বলো না ডার্লিং। কে তুই আমি জানি না, কিন্তু আমার রায়শাকে কেন নিয়ে গেলি? কি চাস তুই? আহা, বেশি কিছু চাই না, শুধু তোমাকে চাই। ভালোই ভালোই বলছি, তুই আমার বউকে ছেড়ে দে, না হলে তোর পরিমাণ কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। রাখো তো তোমার ডায়লগ বাজি, সোজা কথা বোঝো না কেন? তুমি আমার হয়ে যাও, আই মিন আমাকে বিয়ে করো, তাহলে আমি তোমার বউকে ছেড়ে দেব। তোর এই আশা কখনোই পূরণ হবে না, মনে রাখিস। রাখো তো, তোমার হাতে মাত্র 6 ঘন্টার সময় আছে। এই 6 ঘন্টার ভিতরে যদি আমাকে এসে বিয়ে না করো, তাহলে তোমার বউকে উপরে পাঠিয়ে দেব। আমি তো খুব বড় বিপদে পড়ে গেলাম। এখন যদি আমি না যাই, রায়শাকে যদি কিছু করে দেয়, আমি তো ওকে ছাড়া বাঁচবো না। বরং রায়শাকে বাঁচাতে হলে আমি রাজি হয়ে যাই। এই যে হ্যালো, এত কি ভাবছো? তাড়াতাড়ি বলো, যত ভাববে তত সময় নষ্ট হবে। ঠিক আছে, আমি রাজি। আপনাকে বিয়ে করতে কোথায় আসতে হবে বলেন? কি? ওহ সোনা, তুমি এত তাড়াতাড়ি রাজি হবে আমি ভাবতে পারি নাই। আমার যে কি পরিমাণ আনন্দ হচ্ছে বলে বোঝানো যাবে না। যাই হোক, এই ঠিকানা চলে আসবা। আর খবরদার, আসার সময় যদি কোনো পুলিশ বা কাউকে নিয়ে আসো, তাহলে এর পরিণাম ভালো হবে না। কাউকে আমি আনবো না, নিশ্চিন্তে থাকতে পারেন। এই বলে ফোন কেটে দিলাম। ভাইয়া, এসব কি হচ্ছে? বোন, তুই আমাকে একটা সাহায্য করতে পারবি? ভাইয়া, তোমার জন্য আমি সবকিছু করতে রাজি আছি। কি করতে হবে বলো? এরপর কি কি করতে হবে ফারিয়াকে বুঝিয়ে দিলাম। ফারিয়াকে বুঝিয়ে আমি গাড়ি নিয়ে চললাম অচেনা মহিলাটার কাছে। ড্রাইভ করতে করতে ভাবছি কে হতে পারে, এটা আমার মাথায় তো কিছুই ঢুকছে না। ঠিকানা অনুযায়ী গিয়ে দেখি পুরনো একটা বাড়ি মনে হচ্ছে, কিন্তু এখানে কেন আমাকে আসতে বলল? যাই ভিতরে, হয়তো আমার রায়শা আছে। এই বলে গাড়ি থেকে নেমে দুধ নিয়ে যখনই যাব, পিছন থেকে কে যেন আমার মাথায় একটা বাড়ি দিল। এরপর আর কিছু মনে নেই। যখন সেন্স ফিরলো, তাকে দেখি তো আমার চোখ কপালে উঠে গেছে। এটা কি করে হতে পারে? আমার সামনে এটা দেখে তো আমার চোখ কপালে উঠে গেছে। আমি এটা কখনোই ভাবতেও পারি না যে নীলা আমার সামনে বসে আছে। নীলা, তুমি? আমি মাথায় হাত দিয়ে বললাম, আমি যে ছোটবেলা থেকেই তোমাকে কত ভালোবাসি, তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখছি, আর তুমি আমাকে ছেড়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়েছো। দেখো নীলা, আমার কোনো দোষ নেই। আসলে আম্মুর কথা আমি ফেলতে পারি নাই, তাই। আমি সব কিছু জানি, এই জন্যই তো আমি তোমাকে এখন বিয়ে করতে চাই। অসম্ভব, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কি পারবে না তুমি? কেন পারবে না তুমি? আমার মধ্যে কি নেই যে তুমি আমাকে বিয়ে করতে পারবে না? তোমার মধ্যে কি নেই সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমি একজন বিবাহিত, আমার বিয়ে হয়ে গেছে। তার থেকে গুরুত্বপূর্ণ কথাটা হলো আমি এখন রায়শাকে ভালোবাসি, তাই তাকে ছাড়া কাউকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। তোমার এত ডায়লগ শুনতে আমি বাধ্য নই। বিয়ে যদি না করো, তোমার রাইসাকে উপরে পাঠাতে 1 সেকেন্ড লাগবে, বুঝছো? তাই ভালোই ভালোই আমার কথায় রাজি হয়ে যাও, তাহলে তোমার জন্য সেটা ভালো হবে। আমি মরে গেলেও তোমাকে বিয়ে করব না। রায়শা, রায়শা কোথায়? রায়শা কই তুমি? নীলা, তুমি রায়শাকে কোথায় রাখছো? আরে এত উত্তেজিত হলে হবে? এক মাথা ঠান্ডা করো, পিছনে তাকিয়ে দেখো।
আমি পিছনে তাকিয়ে দেখি যে রায়শাকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখছে। এটা দেখার পর আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়লো। ও চোখ বন্ধ করে আছে। এই অল্প সময়ের মধ্যে কিরকম হয়ে গেছে। নীলা, রায়শাকে ছেড়ে দাও প্লিজ। আমার কথায় তুমি রাজি আছো তো? আমি ভাবছি এখন যদি আমি রাজি না হই তাহলে রায়শার অনেক বড় কিছু করে দিতে পারে। রায়শার কিছু হলে তো আমি মরে যাব। তাই ওর কথায় রাজি হয়ে যাওয়া ভালো। তোমার হাতে আর 5 মিনিট সময় আছে। এই 5 মিনিটের মধ্যে আমাকে বিয়ে না করলে তোমার রাইসা শেষ। না না না, তুমি রায়শার কিছু করো না। আমি তোমার কথায় রাজি আছি। কি তুমি রাজি? সাকিব, কাজী সাহেবকে রুম থেকে নিয়ে আয়। আমি নিচের দিকে তাকিয়েছি। সরি রায়শা, পারলাম না আমি। তোমাকে বাঁচাতে হলে আমাকে এই কাজটা করতে হবে। আমাকে মাফ করে দিও। দেখলাম কাজী সাহেব আসলো। কাজী সাহেব এখানে বসে পড়েন। বাবা, তুমি নীলামার পাশে বসে পড়ো। আমার কিছু করার নেই। আমি নীলার পাশে গিয়ে বসে পড়লাম। রায়শার দিকে তাকিয়ে দেখি ওর এখনো সেন্স ফেরে নাই। সেন্স ফেরার পর ও আমাকে এই অবস্থায় দেখলে কিভাবে সামলাবে নিজেকে? আমার যে খুব কষ্ট হচ্ছে।